প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ, অর্থাৎ ডেথ সার্টিফিকেট ফর অ্যাম্বাসি। আপনি একটি ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ অ্যাম্বাসিতে কীভাবে সাবমিট করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আলোচনা করব ডেথ সার্টিফিকেট কী, কীভাবে ডেথ সার্টিফিকেট করা হয় এবং ডেথ সার্টিফিকেট করতে কী কী বিষয় লাগে এবং কোথায় পাওয়া যায়, সেই সাথে আপনি ডেথ সার্টিফিকেট নতুন করতে কত টাকা প্রয়োজন হয়, সেই সাথে ডেথ সার্টিফিকেট কখন, কিভাবে, কী কাজে ব্যবহার করা যায়, উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরেকটি বিষয়, আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না, কারণ হয়তো আপনার কোনো না কোনো আত্মীয় স্বজন অথবা কোনো বন্ধু বান্ধব কেউ হয়তো অপেক্ষা করছে আজকের এই তথ্যটির জন্য। আমরা প্রথমেই দেখব যে ডেথ সার্টিফিকেট কি বা মৃত্যু সনদ কি। মৃত্যু সনদ হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার নাম, মায়ের নাম, বাবার নাম অথবা স্বামীর নাম বা স্ত্রীর নাম, সেই সাথে বয়স, মৃত্যুর কারণ, ঠিকানা, কোথায় এবং কিভাবে, কী কারণে মৃত্যু হয়েছিল ইত্যাদি তথ্যসমূহ বাংলাদেশ সরকারের যে ডাটাবেজ রয়েছে সেই ডাটাবেজে আপনার রেজিস্ট্রেশন করে, অর্থাৎ সংরক্ষণ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার পর যে সনদটা প্রদান করা হয় সেটি হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ। ডেথ সার্টিফিকেট দুইটা প্রক্রিয়াতে হয়। একটা প্রক্রিয়া হলো আপনার গভর্নমেন্টের যে ডাটাবেজে দেওয়া হয় তথ্যগুলো, সেখান থেকে একটা আসে। আরেকটা হলো যে যদি বিশেষ কোনো কারণে হাসপাতাল বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে তার মৃত্যুর পর তার যে মরদেহ সেটা নিয়ে আসা হয়, সেখান থেকেও একটা সার্টিফিকেট দেওয়া হয়। তবে সাধারণত আমরা ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ যেটা বুঝি সেটা হলো যে গভর্নমেন্টের ডাটাবেজে যে তথ্যগুলো যায় সেখান থেকে যে সনদটা আসে সেই সনদটাকে আমরা মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট বুঝি। সাধারণত মৃত্যু সনদ দুটি ভাষায় হয়। আমাদের দেশে দুটি ভাষায় মৃত্যু সনদ হয়ে থাকে বা ডেথ সার্টিফিকেট হয়ে থাকে। প্রথম হলো ইংরেজি ভাষায়, দ্বিতীয় হলো আপনার বাংলা ভাষায়। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর আপনি যদি 45 দিনের ভিতরে, অর্থাৎ 45 ডেজের ভিতরে আপনি যদি সেই মৃত্যু নিবন্ধনটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মৃত্যু নিবন্ধনের জন্য বা ডেথ সার্টিফিকেটের জন্য কোনো টাকা প্রয়োজন নেই। তবে পরবর্তী সময়ে 5 বছর পর্যন্ত আপনি মৃত্যু নিবন্ধন করতে পারবেন। সেই ক্ষেত্রে খুব বেশি খরচ হয় না। সর্বোচ্চ সরকারি যে ফিস রয়েছে সেটা 50 থেকে 100 টাকা পর্যন্ত যেতে পারে, বাট নর্মালি আপনার মৃত্যু নিবন্ধন করার জন্য কোনো টাকা লাগে না। আমরা দেখব যে এখন মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট কোথায় পাওয়া যায়। ডেথ সার্টিফিকেট পাওয়া যায় আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে ইউনিয়ন পরিষদে, আপনি যদি শহরে বসবাস করেন তাহলে সিটি কর্পোরেশন অফিস অথবা কাউন্সিল অফিস অথবা মেয়র অফিসেও আপনি ডেথ সার্টিফিকেট পেতে পারেন। এই তিনটি নির্ধারিত জায়গাতে আপনি ডেথ সার্টিফিকেট পেতে পারেন বা ডেথ সার্টিফিকেট নিবন্ধন করতে পারেন। তবে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন, অর্থাৎ একটি মৃত্যু সনদ যদি আপনি ওঠান তাহলে মৃত ব্যক্তির কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে বলে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কোনো একটা ডকুমেন্ট ছাড়া ডেথ সার্টিফিকেট করতে পারবেন না। প্রথম কথা হলো যে যিনি মারা গিয়েছেন তার জন্ম সনদ প্রয়োজন, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার জন্ম সনদ দিয়ে এই নিবন্ধনটা করতে হবে। দ্বিতীয়ত হলো যিনি যে এলাকায় মারা গিয়েছেন সেই এলাকার যদি হিন্দু হয়ে থাকেন তাহলে পুরোহিত সাহেবের একটা প্রত্যয়নপত্র, আর যদি মুসলিম হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইমাম সাহেবের একটা প্রত্যয়নপত্র লাগবে। এটা বিশেষ ক্ষেত্রে। পরবর্তী সময়ে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো যে মৃত ব্যক্তি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকার চেয়ারম্যান সাহেবের একটি প্রত্যয়নপত্র লাগবে। এটা যদি শহর এলাকায় হয় সেই ক্ষেত্রে কমিশনের প্রত্যয়নপত্র হলে হয়ে যাবে, কমিশনার মহোদয় দিলেও হবে। আর যদি আপনার গ্রাম অঞ্চলে হয়, ইউনিয়ন পরিষদের আন্ডারে হয়, সেক্ষেত্রে চেয়ারম্যান মহোদয় দিলেও আপনার হয়ে যাবে। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হলো যে মৃত্যুর কারণ সম্বলিত ডকুমেন্ট, যেমন ধরেন যদি কোনো কারণে মৃত ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গিয়ে থাকে বা বিশেষ কোনো রোগে মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে যদি হাসপাতাল থাকে তাহলে হাসপাতাল থেকে একটি ছাড়পত্র লাগবে, এবং যদি অ্যাক্সিডেন্টে মারা গিয়ে থাকে তাহলে মর্গ থেকে একটি অ্যাক্সিডেন্টাল যে সার্টিফিকেটগুলো থাকে সেই সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তিনি যে অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর যে কারণটি রয়েছে সেই কারণটি অবশ্যই লাগবে। আরেকটি বিষয় হলো যে মৃত্যুর যে সনদটি আপনি রেজিস্ট্রেশন করবেন, গভর্নমেন্টের ডাটাবেজে আপনার রেজিস্ট্রেশন করার জন্য একটি মোবাইল নাম্বার লাগবে। যেহেতু আপনি ডাটাবেজে রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় গভর্নমেন্ট একটা ওটিপি নাম্বার দেবে, সেই ওটিপি নাম্বারটি আপনার রেজিস্ট্রেশনের কাজে লাগবে, যার কারণে আপনার একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে। এই হলো আপনার মৃত ব্যক্তির
ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য ডকুমেন্টের তালিকা। ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ সাধারণত কি কি কাজে লাগে? আমি অনেকগুলো বিষয় অ্যানালাইসিস করে, অর্থাৎ বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর ভিত্তিতে যাচাই বাছাই করে বাংলাদেশ সরকার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ যেসব কাজে ব্যবহার করে থাকেন সেই বিষয়গুলো আমি বের করেছি। অর্থাৎ অ্যাম্বাসি ব্যতীত, অর্থাৎ ভিসা সংক্রান্ত ঘটনা ছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কোন কোন জায়গায় কি কি কাজে আপনার ডেথ সার্টিফিকেট কাজে লাগে বা মৃত্যু সনদ কাজে লাগে, সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে তৈরি করেছি। প্রথমত হলো, আপনি মৃত ব্যক্তি যদি কোনো ব্যাংকে টাকা রাখেন, অর্থাৎ তার যদি কোনো ব্যাংকে টাকা থাকে, তাহলে সেই টাকা উত্তোলন করার জন্য তার ওয়ারিশদের অবশ্যই মৃত ব্যক্তির মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশে প্রচুর লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। যদি মৃত ব্যক্তির কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে মৃত্যুর পর, সেই লাইফ ইন্স্যুরেন্সের যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো উত্তোলন করার জন্য কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট লাগবে। পরবর্তী সময়ে আপনার মৃত ব্যক্তির কোনো সম্পত্তি বন্টনের সাথে জড়িত, যদি মনে করেন যে জমি জমা বাড়ি গাড়ি সেগুলো আপনি বন্টন করে নিয়ে আসেন, অথবা সেগুলো আপনার নামে রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ তার যে ওয়ারিশান রয়েছে সেই ওয়ারিশানের নামে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যে এই মৃত ব্যক্তির মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট লাগবে। এছাড়া সরাসরি যদি আপনি কোনো বন্টননামা দলিল করেন, অর্থাৎ মৃত ব্যক্তির যে ওয়ারিশান রয়েছে সেই ওয়ারিশানদের যে বন্টননামা দলিল রেজিস্ট্রেশন বা সাব রেজিস্ট্রি অফিসে যদি বন্টননামা করেন, তাহলে সেই বন্টননামা করার জন্য কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক লাগবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আমাদের দেশে পেনশন বিমা চালু রয়েছে। যদি কোনো ব্যক্তি পেনশন করাকালীন সময়ে বা পেনশন থাকাকালীন সময়ে মৃত্যুবরণ করে, তাহলে সেই পেনশনের যে টাকা রয়েছে বা বিমার যে টাকা রয়েছে সেই টাকাটা উত্তোলন করার জন্য কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট লাগবে। এছাড়া বাংলাদেশে রাষ্ট্রীয় প্রয়োজনে, যেমন ধরেন আদমশুমারি যখন হয়, আদমশুমারি হওয়ার সময় কিন্তু ডেথ সার্টিফিকেট লাগে, এটা বিশেষ ক্ষেত্রে। তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হলো যে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে, অর্থাৎ তার ওয়ারিশান অথবা তার পাসপোর্টে তার কোনো স্পাউস এরকম কোনো ব্যক্তি যদি থাকে, সেক্ষেত্রে স্পাউস নেম পরিবর্তন, ভিসা সংক্রান্ত বিষয়ে অথবা ডিভোর্স সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট লাগবে। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করে বলছি যে আসলে এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে লাগবে। ভিসা সংক্রান্ত বিষয়ে যে ডেথ সার্টিফিকেটটি লাগবে সেটা হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ প্রয়োজনে লাগবে। ভিসা করার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট কী কী কাজে লাগে আমি বেশ কয়েকটি ক্লাসে ডিফাইন করেছি। প্রথমত হলো, আপনি পাসপোর্ট রিনিউ করতে আপনার ডেথ সার্টিফিকেট লাগবে। অর্থাৎ ঘটনা যদি এরকম হয় যে মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার পূর্বে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে মৃত ব্যক্তির নাম রয়েছে, হতে পারে এরকম যে স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম রয়েছে অথবা স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি নতুন করে বিয়ে করবেন অথবা বিদেশে যাবেন, সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে কাউকে নতুন করে বিয়ে করে যদি তাকে বিদেশে নিয়ে যেতে চান অথবা পাসপোর্টে তার নতুন নাম আনতে চান, সেই নতুন নাম আনার জন্য আপনাকে কিন্তু পূর্বের নামটি পরিবর্তন করতে হবে। যেহেতু পূর্বের নামটি পরিবর্তন করতে হবে, সেহেতু আপনাকে অবশ্যই যার নাম পরিবর্তন করবেন সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট লাগবে এবং কারণ সম্বলিত ডেথ সার্টিফিকেট লাগবে। এই জন্য পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে এবং পাসপোর্ট পরিবর্তন করার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ম্যান্ডেটরি। যারা প্রবাসে থাকেন, প্রবাসীদের ক্ষেত্রে তাদের স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন অথবা ভিসা রিনিউ অথবা স্পাউসকে ভিসা করানোর জন্য, ভিসা জমা দেওয়ার জন্য দেশের বাহিরে কোনো অ্যাম্বাসিতে বা কোনো দূতাবাসে আপনি যদি কোনো ডকুমেন্ট জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই যে ব্যক্তির জন্য ভিসা ডকুমেন্ট জমা দিবেন, পূর্বের কোনো ব্যক্তি, অর্থাৎ আপনি স্বামী স্ত্রী মারা গিয়েছে, নতুন বিয়ে করে তাকে নিয়ে আসবেন, দেশের বাহিরে কোনো দূতাবাসে যদি ডকুমেন্ট জমা দেন, তাহলে অবশ্যই আপনার ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। বাংলাদেশে যে বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন রয়েছে 2009 সালের, সেই বিধান অনুসারে আপনি যদি প্রথম বিবাহিত থাকেন, সেই ক্ষেত্রে প্রথম বিবাহের পর আপনার যদি স্বামী বা স্ত্রী মারা গিয়ে থাকে, আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন, দ্বিতীয় বিবাহ করার সময়, দ্বিতীয় বিবাহ যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, কারণ সম্বলিত ডেথ সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। অর্থাৎ ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য নিয়ম অনুসারে ডেথ সার্টিফিকেট থাকতে হবে। আরেকটি বিষয় হলো যে সন্তানের ভিসা করার ক্ষেত্রে বা স্পন্সর করার ক্ষেত্রে আপনার মৃত্যু সনদ লাগবে। যেমন ধরেন কোনো কারণে কোনো ব্যক্তি বিয়ে করেছে, বিয়ে করার পর উনি বিদেশে চলে গিয়েছেন, তার বাংলাদেশে সন্তান রয়েছে, পরবর্তী সময়ে তিনি বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী মারা গিয়েছেন,
এবং সেক্ষেত্রে স্ত্রীর ঘরে সন্তান রয়েছে। পরে দেখা গেল যে বেশ কিছুদিন পর, অর্থাৎ সন্তানরা বড় হয়েছে, এমন অবস্থায় উনি দেশে এসেছেন। দেশে এসে দ্বিতীয় বিয়ে করে উনি তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন, কিন্তু সন্তানদের নেননি। পরবর্তী সময় এই সন্তানদের জন্য যদি স্পন্সর করা হয় এবং এই সন্তানের যেহেতু ডকুমেন্ট তৈরি হয়েছে, তার পাসপোর্টে তার মায়ের নাম রয়েছে, পূর্বে জন্মসনদ ছিল সেই জন্মসনদ আগের মায়ের নাম রয়েছে, সেক্ষেত্রে ওই সন্তান যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে, তখন বাবা হিসেবে আপনি যখন স্পন্সর করবেন, তখন ওই সন্তানের ভিসার জন্য কিন্তু আপনার তার মায়ের মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট লাগবে। এটি খুব কমন। আরেকটি কমন বিষয় হলো যে প্রবাসীদের দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে, প্রবাসীরা যদি কোনো কারণে দ্বিতীয় বিবাহ করেন, সেই দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে কমন হচ্ছে যে পূর্বের বিয়ের যে বিষয়টি রয়েছে, স্ত্রী বা স্বামী যে হোক, তার যে মৃত্যুর যে বিষয়টি রয়েছে, সেই ডকুমেন্ট সম্বলিত বিষয়টি বাংলাদেশের ল এবং ফরেন মিনিস্ট্রিতে কোনো কারণে যদি অ্যাপ্রুভাল করতে দেন, সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহ করার পূর্বে প্রথম স্বামী বা স্ত্রীর মৃত্যুর যে কারণটি রয়েছে, সেই সম্বলিত কারণ দেখিয়ে তার মৃত্যুর সনদ অবশ্যই মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে। এবং ডকুমেন্ট অ্যাপ্রুভাল করার জন্য মৃত্যু সনদ লাগবে এবং ভিসার যে অনুমতি নেবেন। পৃথিবীর অনেক দেশ রয়েছে, আপনি বিদেশে থাকেন, আপনার স্ত্রী বাংলাদেশে মারা গিয়েছে, কিন্তু আপনি যখন দ্বিতীয় বিবাহ করে আপনার স্ত্রীকে ওই দেশে নিয়ে যাবেন, সে দেশের অ্যাম্বাসিতে বিয়ে করার পূর্বে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু পূর্বের স্বামী বা স্ত্রীর ডেথ সার্টিফিকেট লাগবে, তা না হলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। আমি এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি, যেখান থেকে যে অবস্থায় যে প্রক্রিয়াতে আপনার মৃত্যু সনদটি আসুক না কেন, সেই মৃত্যু সনদটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই, এটা হোক আপনার দেশে বাংলাদেশে ইমিগ্রেশন হোক, দেশের বাইরে হোক, যে কোনো দূতাবাস হোক, যে কোনো এম্বাসি হোক, পাসপোর্ট অফিস, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করেন, সেই ডকুমেন্টটি আপনাকে বাংলাদেশের ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং সেই সাথে হেলথ মিনিস্ট্রি থেকে আপনার এই ডকুমেন্টগুলো অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে। এখন ডকুমেন্ট অ্যাপ্রুভাল করার জন্য, অর্থাৎ ডেথ সার্টিফিকেট অ্যাপ্রুভাল করার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন? যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল চাচ্ছেন, তার পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। এবং পরবর্তী সময়ে উনি এই পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেটের সাথে যার মৃত্যু সনদ তিনি অ্যাপ্রুভাল করবেন, সেই মৃত্যু সনদটি মূল কপি বাংলা এবং ইংলিশ, এবং যে হাসপাতাল থেকে উনি মৃত্যুবরণ করেছিলেন সেই হাসপাতালের প্রত্যয়নপত্র, অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে থাকলে যদি হিন্দু হয়ে থাকে তাহলে ওই পুরোহিত সাহেবের প্রত্যয়নপত্র, যেটি আমি পূর্বে আলোচনা করেছি। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হলো আপনার ইমাম সাহেবের প্রত্যয়নপত্র, অর্থাৎ যিনি জানাজা পড়েছিলেন তার প্রত্যয়নপত্র, অথবা যে কবরে কবরস্থ করা হয়েছে সেই কবরস্থানের প্রত্যয়নপত্র। এই ডকুমেন্টগুলো কমন রয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয় রয়েছে যে যিনি যে এলাকায় ইনি বসবাস করেছেন, মৃত ব্যক্তি যে এলাকায় বসবাস করতেন, যদি শহর হয়ে থাকে তাহলে কাউন্সিলরের প্রত্যয়নপত্র, যদি গ্রাম হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মহোদয়ের প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রগুলো কমন। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, সেটা হলো যে আপনি যখন এই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন, ডকুমেন্টগুলো সাবমিট করার সময় এই পুরো ডকুমেন্টগুলো আপনি ভেরিফাই করে নোটারিয়ান একটা সার্টিফিকেট নিয়ে, একটা ফ্রেশ সার্টিফিকেট তৈরি করে, সকল ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে প্রথমেই আপনি যেটা করবেন সেটা হলো যে একজন নোটারি অ্যাম্বাসিতে যারা, অর্থাৎ অ্যাম্বাসি কর্তৃক অথরাইজ, অথবা যারা 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন বিজ্ঞ আইনজীবী রয়েছেন যারা নোটারিয়ান সার্টিফিকেট দিতে পারেন ফর অ্যাম্বাসি, এমন ব্যক্তির কাছ থেকে আপনাকে একটা নোটারি ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে এই ডেথ সার্টিফিকেটের জন্য। তার সাথে যে ডকুমেন্টগুলো আমি ব্যাখ্যা দিলাম সবগুলো ডকুমেন্ট একসাথে অ্যাটাচমেন্ট করতে হবে। অ্যাটাচমেন্ট করে নোটারি ভেরিফাই করে সার্টিফিকেট রেডি করে প্রথমেই আপনি যেটা করতে হবে সেটা হলো যে বাংলাদেশের ল মিনিস্ট্রিতে দিতে হবে। বাংলাদেশের ল মিনিস্ট্রি ভেরিফাই করে দিলে বাংলাদেশ ল মিনিস্ট্রি পাঠাবে হেলথ মিনিস্ট্রিতে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় এটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনি যাবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই হবে, অ্যাটেস্টেশন হবে এবং স্ক্রল নাম্বার হবে। আপনাকে মনে রাখতে হবে কোনো ডকুমেন্ট রয়েছে এই ক্ষেত্রে যে সেটি কিন্তু অনেক সময় স্বাস্থ্য মন্ত্রণালয় যাওয়ার পূর্বে সিভিল সার্জন মহোদয় সেটাকে অ্যাটেস্টেশন এবং ভেরিফাই করে দেবেন, এবং সিভিল সার্জন মহোদয় সমস্ত ডকুমেন্ট দেখবেন, ভেরিফাই করবেন, ভেরিফাই করেই আপনার মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। দেন মন্ত্রণালয় থেকে সেগুলো অ্যাটেস্টেশন, ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভাল হয়ে আসবে ফর এম্বাসি। অর্থাৎ যে বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করলাম সবগুলো ডকুমেন্টই একসাথে অ্যাটেস্টেশন, ভেরিফিকেশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্কল নাম্বার হয়ে যখন অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু সেই ডকুমেন্টগুলো আপনার অ্যাম্বাসির জন্য রেডি হবে। অর্থাৎ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি প্রত্যেকটা স্টেপে আপনি যদি কোনো কারণে ডকুমেন্টগুলো অ্যাম্বাসিতে সাবমিট করেন তাহলে আপনাকে ফুলফিল করে আসতে হবে। এছাড়া
আপনি সিভিল কিছু কাজ রয়েছে, যেমন ধরেন আপনি প্রথম দিকে আলোচনা করেছি যে প্রপার্টি ট্রান্সফার বা ব্যাংক সংক্রান্ত বা অর্থ লেনদেন সংক্রান্ত এই যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পন্ন করার জন্য কিন্তু আপনি যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু ওই ডকুমেন্ট মিনিস্ট্রি অ্যাপ্রুভাল চায়। প্রিয় বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।